আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন সময় অংশগ্রহণ করছি। আমি আশা করি তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে দেখছো। তোমরা যদি ক্লাসগুলো সুন্দরভাবে দেখে থাকো তাহলে আমি আশা করি তোমাদের একাডেমিক জীবনে এবং প্র্যাকটিক্যাল জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই টপিকসগুলো। শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। তো আমরা আজকের টপিকসে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে দুইটা ছবি দেখাই। দেখো তো তোমরা এই ছবিটা এবং এই ছবিটা চিনতে পারো কিনা। আমার মনে হয় সবাই চিনতে পেরেছো। এটা হচ্ছে কিসের ছবি? এটা হচ্ছে সরিষা ফুলের ছবি। এটাও কি সরিষা উদ্ভিদের ছবি, অর্থাৎ এটাও সরিষা উদ্ভিদ, এটাও সরিষা উদ্ভিদ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় সরিষা চাষ। তাহলে দেখো, আমাদের আজকের পাঠের বিষয় সরিষা চাষ। তোমরা সবাই গ্রামে গেলে, মাঠ ঘাটে গেলে তোমরা কৃষকদেরকে সরিষা চাষ করতে দেখেছ, কিন্তু তোমাদের অনেকেই সরিষা চাষ সম্পর্কে জানো, কিভাবে চাষ করতে হয়, আবার অনেকেই জানো না। যেহেতু তোমরা জানো আমাদের দেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, তাই আমাদের এই সকল বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের আজকের বিষয় সরিষা চাষ। তারপরে পূর্বে আমরা দেখে নিই আজকের পাঠ শেষে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকের ক্লাসটা কমপ্লিট করার পরে আমরা কি করতে পারবো। দেখো, প্রথম জিনিস হচ্ছে আজকের পাঠ শেষে আমরা সরিষা জমি এবং জাত নির্বাচন করতে হবে, অর্থাৎ সরিষা চাষের জন্য কোন জমি উপযুক্ত এবং কোন জাতগুলো ভালো, সেই সকল বিষয়গুলো নির্বাচন করতে পারবো। এরপরে দেখো, দ্বিতীয়ত জমি তৈরি এবং সার প্রয়োগ করতে পারবো, অর্থাৎ সরিষা চাষের জন্য যে জমি, সেই জমি কিভাবে তৈরি করতে হয় সেটা করতে পারবো এবং সার প্রয়োগ করতে পারবো। 3 নম্বর দেখো, সরিষার পরিচর্যা করতে পারবো, অর্থাৎ সরিষা ক্ষেতকে কিভাবে পরিচর্যা করতে হবে সেই সকল বিষয়গুলো করতে পারবো। 4 নম্বর দেখো, সরিষা ফসল সংগ্রহ ও মাড়াই ঝাড়াই করতে পারবো, অর্থাৎ সরিষা ফসলকে কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে মাড়াই করতে হবে, কিভাবে ঝাড়াই করতে হবে, এই সকল বিষয়গুলো। তার মানে আমরা দেখতেছি আজকের পাঠ শেষে আমরা পুরাপুরি কমপ্লিট সরিষা চাষ সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ আজকের পাঠ শেষ করেই আমরা এটা বলতে পারবো যে আমরা সরিষা চাষ করতে সমর্থ হব। প্রথমে দেখো, বাংলাদেশের তেল ফসলগুলো হিসেবে কি কি আছে? সরিষা, সয়াবিন, তিল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী প্রভৃতি চাষ হয়ে থাকে। কি কি তেল ফসল হিসেবে? সরিষা, সয়াবিন, তারপরে তিসি, চীনাবাদাম, সূর্যমুখী প্রভৃতির চাষ হয়ে থাকে। তবে এই দেশের মানুষ সরিষাকেই প্রধান ভোজ্য তেল হিসেবে বেশি চাষ করে থাকে। জমি নির্বাচন। সরিষা চাষের জন্য দেখো, আমরা কোন ধরনের জমিকে সিলেক্ট করব, কোন ধরনের জমিকে নির্বাচন করব, অর্থাৎ সরিষা চাষ করার জন্য আমরা কোন জমিকে নির্বাচন করব। দেখো, সরিষা চাষের জন্য বেলে দোআঁশ অথবা পলি দোআঁশ মাটি উপযোগী। কোন ধরনের মাটি? বেলে দোআঁশ অথবা পলি দোআঁশ মাটি হচ্ছে উত্তম। অতএব সহজেই পানি নিকাশ করা যায় এরূপ বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটির জমি নির্বাচন করতে হবে, অর্থাৎ যে সকল জমি থেকে খুব সহজেই পানি বের করে দেওয়া যায়, মানে পানি জমে গেলে খুব দ্রুত পানি বের করে দেওয়া যায় বা পানি নিকাশ করা যায়, সেই রকম বেলে দোআঁশ বা পলি দোআঁশ জমিকে আমরা সরিষা চাষের জন্য কি করব? উপযুক্ত বলে নির্বাচন করব। এরপরে দেখো যে জাত নির্বাচন, কোন জাতগুলো সরিষা চাষের জন্য উত্তম, অর্থাৎ কোন জাতগুলো চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে। দেখো, অনেক জাতের সরিষা চাষ করা হয়। দেখো যে অনুমোদিত কতগুলো জাত আছে।
অনুমোদিত কতগুলো জাত আছে, যেমন টরি 7, কল্যাণিয়া, সোনালী সরিষা, সম্পদ, রায় সরিষা, বাড়ি সরিষা 8, বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 16 ইত্যাদি। এরকম বিভিন্ন প্রকার জাত রয়েছে। সবগুলো জাতি উন্নত জাত। আমাদের দেশে এই প্রায় সবগুলো জাতি কৃষকরা জন্মিয়ে থাকে। এরপর দেখো বপনের সময়, মানে সরিষা বীজ কখন বপন করব, কোন সময় উপযুক্ত সময়। দেখো বাংলাদেশের সরিষা শীতকালীন ফসল, তোমরা নিশ্চয়ই জানো। তোমরা যখন শীতের সময় গ্রামে যাও, শীতের সময় গ্রামে গেলে নিশ্চয়ই সরিষা দেখতে পাও। এবং আমার মনে হয় তোমরা অনেকেই ক্ষেত খামারে সরিষা খেতে গিয়ে অনেকেই ছবি উঠিয়ে থাকো। এমন দেখা গেল যে অনেকেই আছে, মানে বহু মানুষ আছে যারা সরিষা খেতে দাঁড়িয়ে ছবি উঠাইতে পছন্দ করো। তার মানে আমার মনে হয় তোমরা এটা দেখেছো। বাংলাদেশের সরিষা শীতকালীন ফসল। বিভিন্ন অঞ্চলের তারতম্য এবং জমির ভেদে অবস্থা অনুসারে টরি 7, কল্যাণিয়া, সোনালী সরিষা, বাড়ি সরিষা 8 এর বীজ মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক মাস পর্যন্ত বোনা যায়। বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 16 এর বীজ আশ্বিন মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বপন করা যেতে পারে। তাহলে আমরা দেখলাম যে জমিতে জো আসার পরে একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের মধ্যেই কি করতে হয়, বীজগুলো বপন করতে হয়। এবার জমি তৈরি। দেখো আমরা এই সরিষা ক্ষেতের জন্য যে জমি তৈরি করব, সেই জমি তৈরি করব কিভাবে। জমির প্রকারভেদে অনুযায়ী মাটির অবস্থায় 4 থেকে 5টি আড়াআড়িভাবে চাষ দিতে হবে। মানে এভাবে লম্বা আড়াআড়ি, মানে 4 থেকে 5টি আড়াআড়িভাবে চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি তৈরি করতে হবে। কয়টা চাষ দিতে হবে? 4 থেকে 5টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। সরিষার বীজ ছোট বিধায় ঢেলা ভেঙে মই দিয়ে মাটি সমান বা মিহি করতে হবে। কি করতে হবে? সরিষার বীজ কিন্তু খুবই ক্ষুদ্র। সরিষার বীজ ছোট বিধায় মাটির ঢেলা ভেঙে মই দিয়ে মাটি সমান বা মিহি করতে হবে। জমির চারিদিকে নালার ব্যবস্থা করতে হবে, যাতে প্রয়োজনে সেচ বা পানি নিকাশের সুবিধা থাকে। অর্থাৎ তোমার কি যে দেখো যে জমি তৈরির জন্য জমির আসার পরে, অর্থাৎ যখন দেখতে হবে জমির এসেছে, এমন অবস্থায় 4 থেকে 5টি আড়াআড়ি চাষ দিতে হবে। আড়াআড়ি চাষ দিয়ে মই দিয়ে মাটিকে ঝুরঝুরে করে নিতে হবে। সরিষার বীজ ছোট অর্থাৎ খুবই ক্ষুদ্র, তোমরা মনে হয় দেখেছো অনেকেই। সরিষার বীজ ছোট হওয়ায় কি করতে হবে, মাটির ঢেলাগুলোকে ভেঙে ক্ষুদ্র করে নিতে হবে এবং মিহি করে নিতে হবে। জমির চারিদিকে নালার ব্যবস্থা করতে হবে, যাতে প্রয়োজনে সেচ বা পানি নিকাশের সুবিধা থাকে। অর্থাৎ জমির চারিদিকে নালা তৈরি করে নিতে হবে, যাতে কি হয় যে তোমার যদি সেচ দেওয়া বা পানি নিকাশের জন্য সুবিধা থাকে। এরপরে দেখো সার প্রয়োগ, অর্থাৎ আমরা কিভাবে সরিষার জমিতে সার প্রয়োগ করতে পারি। দেখো জাত, মাটি এবং মাটির রসের তারতম্য অনুসারে সরিষার জমিতে কম্পোস্ট সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স, তারপরে বা বোরিক অ্যাসিড ইত্যাদি সার সঠিক নিয়মে প্রয়োগ করতে হয়। অর্থাৎ কি দেখো জাত এবং মাটির রসের তারতম্য অনুসারে কি কোন জাত বপন করতেছি, আবার মাটিতে কি পরিমাণ রস রয়েছে, সেই সকল তারতম্য অনুসারে আমরা কম্পোস্ট সার, ইউরিয়া সার, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স বা বোরিক অ্যাসিড ইত্যাদি সার সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের অর্ধেক সহ বাকি অর্ধেক সব জমি প্রস্তুত করার সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অর্থাৎ ইউরিয়া সারের যে পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করব, সেই ইউরিয়া সারের অর্ধেক পরিমাণ জমি প্রস্তুত করার সময় মাটির সাথে মিশিয়ে কি করতে হবে, ভালোভাবে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ফুল আসার সময়, অর্থাৎ যখন সরিষার ফুল আসে, বাকি অর্ধেক এই ফুল আসার সময় উপরি প্রয়োগ করতে হবে, অর্থাৎ উপরে এরকম ছিটিয়ে দিতে হবে। সার উপরি প্রয়োগের সময় মাটির রস থাকা দরকার। অবশ্যই খেয়াল করতে হবে যখন সারগুলো উপরি প্রয়োগ করব, তখন যেন মাটিতে রস থাকে। মাটিতে রস থাকলে ইউরিয়া সারগুলো ভালো কাজ করবে, রস না থাকলে কিন্তু ভালো কাজ করবে না।
এরপরে দেখো বীজের হার, কেমন পরিমাণ বীজ। দেখো যে সরিষার জাত টরি 7, কল্যাণিয়া, সোনালিয়া সরিষা বা বাড়ি সরিষা 8-এর জন্য প্রতি শতকে 28 থেকে 32 গ্রাম সরিষা লাগে। তাহলে কি দেখলাম, টরি, কল্যাণিয়া, তারপরে সোনালী সরিষা, বাড়ি সরিষা 8-এর জন্য শতক প্রতি 28 থেকে 32 গ্রাম বীজ লাগে। আমরা দেখলাম যে 28 থেকে 32 গ্রাম বীজ লাগে শতক প্রতি। বপন পদ্ধতি, আমরা এই বীজগুলো কিভাবে বপন করব, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সরিষা চাষের ক্ষেত্রে এই সরিষা বীজগুলো কিভাবে বপন করব। দেখো সরিষা বীজ সাধারণত ছিটিয়ে বুনতে হয়, কারণ অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিটিয়ে বপন করতে হয়। এখন দেখো ছিটিয়ে বপন করার ক্ষেত্রে আমরা কোন কোন পদ্ধতিতে নিতে পারি। বীজ ছোট বিধায় বোনার সময় জমিতে সমানভাবে ছিটানো খুবই কষ্টকর। বীজ খুবই ছোট বিধায় সমানভাবে জমিতে সমানভাবে প্রয়োগ করা খুবই কষ্টকর। এই জন্য বালি বা ছাই এর যে কোনো একটি বীজের সাথে মিশিয়ে বীজ ছিটালে জমিতে সমানভাবে পড়ে। অর্থাৎ যতগুলো বীজ নিলে ততগুলো পরিমাণ বালি নিলে বা ছাই নিলে ছাইয়ের সাথে মিশিয়ে এরকমভাবে ছিটিয়ে বপন করলে তাহলে কি হবে, যে জমিতে সমানভাবে পড়ে। এতে জমির কোনো জায়গায় গাছ ঘন এবং কোনো জায়গায় গাছ পাতলা হওয়ার আশঙ্কা কম থাকে। যদি আমরা ছাই বা বালি মিশিয়ে নিই তাহলে কোথাও দেখা গেলো যে কোথাও তোমার হচ্ছে কি যে বেশি পরিমাণ বীজ হলো বা কোথাও কম পরিমাণ বীজ হলো, এই সম্ভাবনা কমে যায়। সারি করে সরিষার বীজ বোনা যায়, এতে সার, সেচ, নিড়ানি প্রভৃতির পরিচর্যার জন্য সুবিধা হয়। সারি করেও বপন করা যায়, তবে সেক্ষেত্রে কি যে সার প্রয়োগ করা, তারপরে হচ্ছে নিড়ানি দেয়া, নিড়ানি প্রভৃতি পরিচর্যার যে কাজগুলো সেই কাজগুলো সারি করে বপন করলে সুবিধা হয়। এই ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 25 থেকে 30 সেন্টিমিটার রাখা হয় এবং প্রতি সারিতে 4 থেকে 5 সেন্টিমিটার এবং 2 থেকে 4 সেন্টিমিটার গভীরতায় বীজ বপন করা হয়। মাটিতে পর্যাপ্ত রস থাকলে 2-3 দিনের মধ্যেই চারা গজাবে। অর্থাৎ যদি মাটিতে সঠিক পরিমাণে রস থাকে তাহলে দেখা যায় কি যে সরিষা বীজ 2-3 দিনের মধ্যেই অঙ্কুরিত হয়ে চারা গজায়। এবার দেখো আমরা সরিষাকে আমরা কিভাবে পরিচর্যা করব। পরিচর্যার জন্য প্রথমেই দেখো প্রথম যে বিষয়টা সেটা কি, পানি সেচ। আমরা কিভাবে পানি সেচ দিতে পারি। দেখো মাটির আর্দ্রতা পর্যাপ্ত থাকলে সরিষা জমিতে সেচের প্রয়োজন হয় না। যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, পর্যাপ্ত পরিমাণ মাটি যদি আর্দ্র থাকলে পানি সেচ দেওয়ার প্রয়োজন হয় না। মাটির আর্দ্রতা বুঝে 2-3টি সেচ দিলে বেশ ভালো হয়। অর্থাৎ মাটির আর্দ্রতা অনুসারে 2-3টি সেচ দেওয়ার দরকার হয়। প্রথম সেচ বীজ বপনের 20 থেকে 25 দিন পর, অর্থাৎ বীজ বপন করার 20 থেকে 25 দিন পর প্রথম সেচ দিলে দ্বিতীয় সেচ গাছে ফল হওয়ার সময় দিলে ভালো হয়। অর্থাৎ যখন গাছে ফল হয় তখন দিলে ভালো হয়। বপনের পূর্বে যদি মাটি শুষ্ক থাকে তবে একটি হালকা সেচ দিয়ে জমি তৈরি করা উচিত। তুমি যদি দেখো যে জমি তৈরি বীজ বপনের পূর্বেই তুমি যখন দেখতেছো যে জমিতে পানির পরিমাণ কম, অতটা আর্দ্র নয়, জো আসার মতো উপযুক্ত নয়, তখন তুমি কি করতে পারো, হালকা একটি সেচ দিয়ে জমি তৈরি করতে পারো। সরিষা জলাবদ্ধতা সহ্য করতে পারে না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তার পানি জমে থাকা চলবে না। তাই সেচের পানি জমিতে জমে থাকতে দেয়া উচিত নয়। যেহেতু সরিষা জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই সেচের পানি জমিতে জমতে দেয়া উচিত নয়। এবার আসি দেখো গাছ পাতলাকরণ, কিভাবে গাছ পাতলা করতে হয়। কারণ কি, কোথাও ঘন হয় কোথাও হালকা হয়, এক্ষেত্রে কি করতে হবে, গাছগুলোকে পাতলা করে দিতে হবে। দেখো চারা খুব ঘন হলে পাতলা করে দিতে হবে, কি, যেই জায়গা ঘন সেখান থেকে কিছু পরিমাণ চারা তুলে ফেলতে হবে, যেখানে পাতলা সেখানে কিছু পরিমাণ চারা লাগিয়ে দিতে হবে। দেখো জমির কোথাও চারা না গজালে প্রয়োজনে সেখানে বীজ বা আবার বপন করতে হবে। অর্থাৎ বীজও দেওয়া যেতে পারে অথবা বপন করতে হবে। পালাক্রমে কাজটি চারা গজানোর 10 থেকে 15 দিনের মধ্যে করতে হয়। এই কাজটি কয় দিনের মধ্যে করতে হয়, চারা গজানোর 10 থেকে 15 দিনের মধ্যে এই কাজটি করতে হয়। এরপরে আমরা আসি আগাছা দমন, কিভাবে সরিষা ক্ষেতের আগাছা দমন করব।
দেখো সরিষার জমিতে আগাছা দেখা দিলে দেখা মাত্র নিড়ানি দিয়ে তা তুলে ফেলতে হবে। বুঝতে পারতেছ? সরিষা ক্ষেতে আগাছা দেখা মাত্রই তার নিড়ানি দিয়ে তুলে ফেলতে হবে। চারা পাতলা করার সময় আগাছা দমন করা যায়, অর্থাৎ যখন ওই যে চারা পাতলা করার দরকার হয় তখন চারা পাতলা করার সময়ও আগাছা দমন করা যায়। যেসব জমিতে অরবাঙ্কির আক্রমণ দেখা যায় সেই সব জমিতে পরপর 2 বছর সরিষা চাষ না করাই ভালো। কারণ অরবাঙ্কি তোমার কি হয়, অরবাঙ্কির তোমার হচ্ছে সরিষার অত্যন্ত ক্ষতি করে থাকে। তাই যেই সব জমিতে অরবাঙ্কির আক্রমণ দেখা যায় সেই সব জমিতে হচ্ছে কি পরপর 2 বছর সরিষা চাষ না করাটাই ভালো। রোগের লক্ষণ দমন, রোগের কারণ, লক্ষণ ও দমন, অর্থাৎ সরিষার ক্ষেতে কি কি রোগ হয় সেই সকল রোগের লক্ষণ দমন পদ্ধতি। দেখো সরিষা ফসলের প্রধান রোগ হচ্ছে অল্টারনারিয়া ব্লাইট। কোন রোগ? অল্টারনারিয়া ব্লাইট বা পাতায় দাগ পড়া রোগ অন্যতম। কি অল্টারনারিয়া ব্লাইট বা পাতায় দাগ পড়া রোগ অন্যতম। এই রোগ দেখা দিলে গাছের পাতায় প্রথমে বাদামি পরে গাঢ় রঙের গোলাকার দাগ দেখা যায়। মানে প্রথমে বাদামি রং দেখা যায়, পরে গাঢ় রঙের গোলাকার দাগ দেখা যায়। এই রোগ আক্রমণ থেকে ফসল রক্ষা করতে হলে প্রতিরোধ হিসেবে সঠিক নিয়মে বপন করা দরকার। অর্থাৎ কি, যে এই রোগের থেকে সরিষাকে রক্ষা করার জন্য প্রতিরোধের উপায় কি? প্রতিরোধ হিসেবে সঠিক নিয়মে বীজ বপন করা দরকার। এরপরে আসি, দেখো পোকামাকড় দমন। কিভাবে সরিষার পোকামাকড়কে দমন করতে পারি? সরিষার প্রধান ক্ষতিকারক হচ্ছে পোকা। কোন পোকা? জাপ পোকা। তোমরা তো নিশ্চয়ই নাম শুনেছো জাপ পোকার। তাহলে কি সরিষার প্রধান ক্ষতিকারক পোকা হলো জাপ পোকা। বাচ্চা বা পরিণত জাপ পোকা সরিষার কাণ্ড, পাতা, পুষ্পমঞ্জরি, ফুল ও ফল থেকে রস শুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে যায়। তাহলে কিভাবে ক্ষতি করে এরা? এই জাপ পোকা কাণ্ড, পাতা, পুষ্পমঞ্জরি, ফুল ও ফল থেকে রস চুষে খেয়ে ফেলে, ফলে গাছ দুর্বল হয়ে যায়। ফুল ও ফল ধারণ বাধাপ্রাপ্ত হয়। ফুল এবং ফল ধারণ বাধাপ্রাপ্ত হয়। ফল কুঁচকে ছোট হয়ে যায়। শতকরা 30 থেকে 70% ফলন কম হতে পারে। খেয়াল করো, বিশাল একটা পরিমাণ কিন্তু পোকামাকড় আক্রমণে শতকরা 30 থেকে 70% ফলন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। জানুয়ারি মাসে আক্রমণ সবচেয়ে বেশি হয়। জাপ পোকার আক্রমণ প্রতিরোধ করার জন্য ম্যালাথিয়ান 57 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরিষার ক্ষেতে ছিটিয়ে দিতে হবে। অর্থাৎ কি, যে ম্যালাথিয়ান 57 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে তোমার কি ওই যে এক্সপ্রে যন্ত্রের সাহায্যে এক্সপ্রে করে সরিষা ক্ষেতে ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখো যে আমরা পরিচর্যা, অর্থাৎ সরিষা ক্ষেতকে কিভাবে পরিচর্যা করব তা বুঝতে পারলাম। এবার দেখো ফসল সংগ্রহ। সরিষা ফসলকে আমরা কিভাবে সংগ্রহ করতে পারি আমরা কিন্তু এখন, তাহলে দেখো যে আমরা পরিচর্যা করলাম, তার মানে আমাদের ফসল এখন বড় হয়ে গেছে, অর্থাৎ সংগ্রহ করার মতো উপযুক্ত অবস্থায় চলে এসেছে। এখন কিভাবে সংগ্রহ করব? যখন গাছের শতকরা 70 থেকে 80% সরিষার ফল খড়ের রং ধারণ করে, অর্থাৎ খড়ের যে রং সেই রকম রং ধারণ করে এবং গাছের পাতা হলদে হয়ে যায়, তখনই ফসল সংগ্রহের উপযুক্ত সময়। তাহলে দেখো সরিষা ফসল সংগ্রহের উপযুক্ত সময়টাও কিন্তু আমরা জেনে গেলাম। কি, তাহলে দেখো যে যখন গাছের শতকরা 70 থেকে 80% সরিষা ফল খড়ের রং ধারণ করে এবং গাছের পাতা হলদে হয়, তখনই ফসল সংগ্রহের উপযুক্ত সময়। সকালে ঠান্ডা আবহাওয়ায় শিশির ভেজা অবস্থায় ফসল সংগ্রহ করা উচিত। কারণ কি, গরম হলে, শুকনো হলে সরিষা ফল ঝরে যেতে পারে। দেখো মূল সহ গাছ টেনে তুলে বা কাঁচির দ্বারা কেটে ফসল সংগ্রহ করা যায়, তবে টেনে তোলাই ভালো। বুঝতে পেরেছ? মানে সরিষা গাছগুলো টেনে তোলাই সবচেয়ে ভালো। ফসল মাড়াই। কিভাবে মাড়াই করব? মাড়াই, দেখো যে ফসল সংগ্রহের পর 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে মাড়াই করতে হবে। কয়দিন? আগে রোদে শুকাইতে হবে 3 থেকে 4 দিন সরিষা ফসলকে। কিছু অপুষ্ট বীজ থাকতে পারে, অপুষ্ট বীজগুলো আলাদা করতে হবে। মানে যে সরিষা তুমি ফসল মাড়াই করার সময় তুমি দেখতে পারো কিছু অপুষ্ট বীজ রয়েছে, সেই অপুষ্ট বীজগুলো কি করতে হবে?
আলাদা করে ফেলতে হবে। এখন দেখো আমরা এই যে বীজগুলোকে শুকালাম এবং এখন শুকিয়ে কিভাবে সংরক্ষণ করব, মাড়াই করলাম, এবার আমরা কিভাবে শুকিয়ে সংরক্ষণ করতে পারি। দেখো, মাড়াই করার পর বীজ রোদে ভালোভাবে 3 থেকে 4 দিন শুকিয়ে নেওয়ার পর শুষ্ক পাত্রে সংরক্ষণ করা উত্তম। অর্থাৎ কি যে মাড়াই করার পর রোদে ভালোভাবে 3-4 দিন শুকাইতে হবে। কয়দিন? 3-4 দিন রোদে ভালোভাবে শুকাইতে হবে। শুকিয়ে সেগুলো কি শুকনো পাত্রে, ভেজা পাত্রে নয়, স্যাঁতসেঁতে পাত্রে নয়, শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে। সংরক্ষিত বীজ মাঝে মাঝে শুকিয়ে আবার সংরক্ষণ করতে হবে। অর্থাৎ সংরক্ষিত বীজগুলোকে বের করে আবার মাঝে মাঝে শুকিয়ে আবার সংরক্ষণ করতে হবে। রোদে শুকানো বীজ গরম অবস্থায় সংরক্ষণ করলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। যদি রোদে শুকানো বীজগুলো তুমি যদি গরম অবস্থায় শুকাও তাহলে পরে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই রোদে শুকানো বীজ ঠান্ডা করে প্লাস্টিকের পাত্রে, অর্থাৎ রোদে শুকানো বীজ ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে প্লাস্টিকের পাত্রে, টিনে বা ড্রামে রেখে মুখ ভালোভাবে বন্ধ করতে হবে। অর্থাৎ প্লাস্টিকের পাত্র বা টিন বা ড্রামে রেখে মুখ ভালোভাবে বন্ধ করতে হবে, যেন পাত্রের ভিতরে বায়ু প্রবেশ করতে না পারে। তাহলে দেখো যে কিভাবে আমরা কি যে বীজ শুকাবো এবং সংরক্ষণ করব। তাহলে তুমি লক্ষ্য করো যে আমরা সরিষা সম্পর্কে পুরা বিস্তারিত জানতে পারলাম। অর্থাৎ কি সরিষা চাষ, জমি তৈরি, জাত নির্বাচন, তারপরে জমি চাষ, তারপরে তোমার পরিচর্যা, বীজ বপন, পরিচর্যা, তারপরে রোগ পোকামাকড় দমন, তারপরে ফসল সংগ্রহ, ফসল মাড়াই ঝাড়াই, সংরক্ষণ, প্রত্যেকটা জিনিসই আমরা সরিষা সম্পর্কে শিখে গেলাম। তার মানে সরিষা ফসল কিভাবে চাষ করতে হয় সেটা আমরা সবাই বুঝে ফেলেছি, জেনে ফেলেছি এবং আশা করি সবাই পারব। সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।